আচ্ছা, তোদের সিলেবাসে এয়ার মাস আছে? আছে স্যার বলে। আছে স্যার আছে। তাহলে এয়ার মাসটা তো ঠিক আছে, আজকে প্রেসিপিটেশনটা করিয়ে দিই, তাহলে এয়ার মাসটা আরেকদিন করাবো। আমরা আগের দিন ফগের ক্লাসিফিকেশন করেছিলাম না। আমি একটু ক্লাউডসটা নিয়ে জাস্ট ছোট্ট একটা আলোচনা করে দিই, ঠিক আছে? ফর্মস অফ কন্ডেনসেশন, এর মধ্যে প্রথমে আমরা ফর্মস গুলো জেনেছি, তারপরে ডিটেলে ফগ তার টাইপস গুলো জেনেছি। আজকে একটু আমরা ক্লাউডসটা জেনে নিই। আচ্ছা, ক্লাউডস নিয়ে কারো কোনো আইডিয়া আছে? বল দেবাশিস, দুর্যোধন। ক্লাউডস শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, এটা বলছি স্যার। বলো। সমুদ্রের জল বা নদী নালার জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ওপরে ওঠে, ঘনীভূত হয়ে এই মেঘ রূপে সৃষ্টি হয়। জলকণাগুলো ঘনীভূত হয়ে মেঘ রূপে সৃষ্টি হয়। আচ্ছা, ক্লাউড বা মেঘ বেসিক্যালি টাইপ অফ কন্ডেনসেশন ফর্মস, অর্থাৎ ঘনীভবনের যে রূপ ভেদগুলো আমরা দেখতে পাই তার একটা প্রকার। সাধারণত বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেটা ঘনীভূত হয়ে অসংখ্য বিন্দু বিন্দু জলকণা ও তুষারকণায় পরিণত হয়, এবং অসংখ্য জলকণা ও তুষারকণা যখন একসঙ্গে বাতাসে উপরের দিকে অর্থাৎ আপার এয়ারে ভেসে বেড়ায়, সেটা দৃশ্যমান হয়, তখন সেটাকে বেসিক্যালি আমরা মেঘ বলে থাকি। বোঝা গেল? তাহলে অসংখ্য বিন্দু বিন্দু জলকণা বা জলকণা ও তুষারকণার সমন্বয়ে তৈরি দৃশ্যমান যে কি বলবো, যেটা সৃষ্টি হয়, এবং ঊর্ধ্ব বায়ুমণ্ডল বলতে আমরা ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উপরে যেগুলোকে দেখতে পাই সেগুলোকে আমরা সাধারণত মেঘ বলে থাকি। কুয়াশা এবং মেঘের মধ্যে বেশি কোনো ডিফারেন্স নেই। কুয়াশা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে তৈরি হয়, আর মেঘ ভূপৃষ্ঠ থেকে ওপরে তৈরি হয়। কুয়াশাতে সাধারণত আইস ক্রিস্টাল, যেটা অর্থাৎ তুষারকণা থাকে না, মেঘের মধ্যে তুষারকণা থাকে। কুয়াশা তুলনামূলকভাবে অত গভীর হয় না যত গভীর মেঘ হয়, ঠিক আছে? কুয়াশার যে গভীরতা সেটা আমরা দেখেছি কয়েক মিটার, কিন্তু মেঘের গভীরতা 10-15 কিলোমিটার পর্যন্ত হয়, বিশেষ করে যেগুলো বজ্র ঝড়ের মেঘ, বজ্র বিদ্যুৎ সহ ঝড় যে মেঘগুলো থেকে হয় তার গভীরতা অনেক বেশি। কুয়াশা আমরা দেখেছি রেডিয়েশন কুলিং বা অ্যাডভেকশন কুলিং, কন্ট্যাক্ট কুলিং, এগুলোর কারণে কুয়াশা বেশি হয়। কিন্তু মেঘের ক্ষেত্রে আমরা যেটা দেখি অ্যাডিয়াবেটিক কুলিং এর ভূমিকা সব থেকে বেশি, এবং সেখানে বাতাসের যে ঊর্ধ্বমুখী মুভমেন্ট সেটা সব থেকে বেশি ভূমিকা নেয়। তো যদি মেঘের সঙ্গে কুয়াশার ডিফারেন্স আসে তাহলে এইগুলো আলোচনা করতে পারিস। তাহলে ক্লাউড ইজ ডিফাইন্ড, আমি ইংরেজিতে যদি বলি তাহলে ক্লাউড ইজ ডিফাইন্ড অ্যাজ এ মাস অফ টিনি ভিজিবল পার্টিকেলস ইউজুয়ালি অফ ওয়াটার। তার সাইজ সাধারণত 0.02 থেকে 0.06 মিলিমিটার ইন ডায়ামিটার। অর্থাৎ এক একটা যে মাইক্রো ওয়াটার ড্রপলেটস দিয়ে ক্লাউড তৈরি হয়, তাদের যে ডায়ামিটার বা ব্যাস সেটা 0.02 মিলিমিটার থেকে 0.06 মিলিমিটার পর্যন্ত হয়। যদিও এর থেকে বড় সাইজেরও হয়, বিশেষ করে এটা ওয়াটার ড্রপলেটস এর ক্ষেত্রে বলা হচ্ছে। আর যদি মেঘের মধ্যে আইস ক্রিস্টাল থাকে অর্থাৎ বরফ টুকরো থাকে, তাহলে তার সাইজ অনেক বড় হতে পারে, ঠিক আছে? কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কারণ আমরা দেখেছি যে শিলাবৃষ্টিগুলো যখন হয় সেগুলো আইস ক্রিস্টাল বেসিক্যালি বেশ বড় বড় সাইজের শিলাও কিন্তু আমরা দেখতে পাই। তাও তো মেঘ থেকে যখন ওরা ভূপৃষ্ঠে পতিত হয় সাইজটা অনেকটাই ছোট হয়ে যায়। তার মানে আইস ক্রিস্টাল এই ওয়াটার ড্রপলেটস যে সাইজ বলা হয় তার থেকে বড় বড় সাইজের হতে পারে। আরেকটা ডিফারেন্স যেটা আমরা কুয়াশার সঙ্গে মেঘের করতে পারি সেটা হচ্ছে কুয়াশা কি বলবো, ইজ নট রেসপন্সিবল ফর দ্য প্রেসিপিটেশন। কুয়াশা থেকে কখনো অধঃক্ষেপণ ঘটে না, কিন্তু মেঘ থেকে অধঃক্ষেপণ ঘটে, এবং সেটা বৃষ্টি অর্থাৎ জলকণা রূপে ভূপৃষ্ঠে পতিত হয় বা তুষারকণা রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। আরো একটা পার্থক্য আমরা করতে পারি, সেটা হচ্ছে যে কুয়াশাতে যে ওয়াটার ড্রপলেটস যেগুলো তৈরি হয় তার সাইজ অনেক ছোট হয়, যার জন্য ওটা বাতাসে ভাসমান অবস্থায় থাকে, কখনো নিচের দিকে নামবে না। কিন্তু রেইনের ক্ষেত্রে বা মেঘের ক্ষেত্রে ওয়াটার ড্রপলেটস গুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যায়, যার ফলে সেটা আর বাতাসে ভাসতে না পারে নিচের দিকে মাধ্যাকর্ষণের টানে পড়তে থাকে, যেটাকেই আমরা বেসিক্যালি প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ বলি। ঠিক আছে, আমরা মেঘটা বলে অধঃক্ষেপণে যাব। তো
সেই মেঘ ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল রয়েছে বিশেষ করে ট্রপোস্ফিয়ারের মধ্যেই আমরা দেখতে পাই, যদিও আমরা বিশেষ কিছু মেঘ স্ট্র্যাটোস্ফিয়ার বা মেসোস্ফিয়ার পর্যন্ত দেখতে পাই। স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার করতে গিয়ে সেখানে দেখে দিয়েছে নক্টিলুসেন্ট ক্লাউড, নারেসিয়াস ক্লাউড, এগুলো আমরা দেখতে পাই। যদি এগুলোর সঙ্গে বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের কোনো সম্পর্ক নেই, এগুলো কমপ্লিটলি তুষারকণা দিয়ে তৈরি শ্বেত শুভ্র এক ধরনের মেঘ, যেগুলো খুব হাই লেভেলের যে কনভেকশন হয় সেগুলোর কারণে অনেক সময় ট্রপোপজ ভেদ করে কিছু জলীয় বাষ্প উপরে উঠে যায়। আর বাতাসে ভাসমান যে সমস্ত কি বলবো ডাস্ট বা জেট বিমান থেকে নির্গত যে সমস্ত ডাস্ট স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে সেগুলোর আশ্রয় করে তুষারকণা তৈরি হয়। আমরা এই ক্লাসিফিকেশন ওটাকে আনছি না, আমরা ট্রপোস্ফিয়ারে যে মেঘগুলো দেখতে পাই সেগুলোকে আমরা এখানে আলোচনা করি। আচ্ছা, তাহলে মেঘ বা আমি কুয়াশা সৃষ্টির জন্য যেটা বলেছিলাম যে প্রথম কথা হচ্ছে 1 নম্বর স্যাচুরেশন বা সম্পৃক্তীকরণ ঘটতে হবে, অর্থাৎ বাতাস তার যে জলীয় বাষ্প সেটা দ্বারা সম্পৃক্ত হবে, ডিউ পয়েন্টে পৌঁছাতে হবে। 2 নম্বর হচ্ছে কন্ডেনসেশন নিউক্লি থাকতে হবে। কন্ডেনসেশন নিউক্লি মানে ঘনীভবন কেন্দ্রাণু, অর্থাৎ যেটাকে আশ্রয় করে বাষ্প জলকণায় বা তুষারকণায় পরিণত হবে। ঠিক আছে, তুষারকণায় পরিণত হলে সেটাকে আমরা ফ্রিজিং নিউক্লি বলে থাকি। জলকণায় পরিণত হয় যে বিন্দুকে আশ্রয় করে সেগুলোকে আমরা কন্ডেনসেশন নিউক্লি বলে থাকি। বাতাসে যথেষ্ট পরিমাণে কন্ডেনসেশন নিউক্লি যদি না থাকে তাহলে কিন্তু ঘনীভবন হতে বাধাপ্রাপ্ত হয়, জলবিন্দু সৃষ্টি হতে দেরি হয়, যার জন্য সব সময় একই রকম জলীয় বাষ্প একই রকম স্যাচুরেশন বাতাসে থাকলেও সেখান থেকে মেঘ তৈরি হতে পারে না যদি যথেষ্ট পরিমাণে কন্ডেনসেশন নিউক্লি থাকে। ঠিক আছে, এই দুটো যদি কাজ করে তার সঙ্গে সঙ্গে আরো অনেক গুলো ফ্যাক্টরস থাকে যেগুলো আমরা পরে দেখবো। সেটা হচ্ছে টেম্পারেচার, কি তাপমাত্রায় ঘনীভূত হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ। যদি খুব খুব কম মাইনাসের নিচে তাপমাত্রায় ঘনীভূত হয় তাহলে তার একটা রূপ আমরা দেখতে পাবো। আবার যদি 0 ডিগ্রির ওপরে 5, 6, 7, 3, 4 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি স্যাচুরেশন এবং কন্ডেনসেশন নিউক্লি হয়ে থাকে তাহলে কিন্তু কখনো জলবিন্দু তৈরি হয় এবং সেখানে আরেক ধরনের মেঘ তৈরি হয়। তারপরে কনভেকশন, যে কনভেকশনটা হচ্ছে সেটা কি রকম, যদি খুব বেশি বাতাসে টার্বুলেন্স থাকে তাহলে এক ধরনের মেঘ তৈরি হয়, যদি টার্বুলেন্স কম থাকে স্থির থাকে বাতাস একটা জায়গায় উঠে গিয়ে স্থির হয়ে যাচ্ছে তখন আরেক ধরনের মেঘ তৈরি হয়। এগুলো আমি বলছি কারণ আমরা যেহেতু মেঘের ক্লাসিফিকেশন করবো, সেই ক্লাসিফাই বিভিন্ন ধরনের যে মেঘ তার পেছনে তার সৃষ্টির পেছনে আলাদা আলাদা কন্ডিশন থাকে। আচ্ছা, তাহলে কনভেকশন প্রক্রিয়াটা কিরকম হচ্ছে সেটাও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা মেঘের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। ওকে, আর আরেকটা পার্থক্য যেটা আমরা ফগের সঙ্গে ক্লাউডের করতে পারি সেটা হচ্ছে যে বাতাসে যদি ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকে তবেই মেঘ সৃষ্টির সম্ভাবনা থাকে, কিন্তু কুয়াশার ক্ষেত্রে ঠিক উল্টো, স্টেবিলিটি যদি থাকে বাতাসে, অর্থাৎ বাতাস যদি উপর দিকে না ওঠে তবেই কিন্তু কুয়াশা তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়। এই জন্য বৈপরীত্য উষ্ণতা হলেও আমরা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে কুয়াশা হামেশাই দেখতে পাই এবং আরো ভালোভাবে স্থায়ী কুয়াশা দেখতে পাই, কিন্তু মেঘ সৃষ্টির সম্ভাবনা বৈপরীত্য উষ্ণতা হলে দূরীভূত হয়, মেঘ তৈরি হওয়ার কোনো চান্স থাকে না, কারণ আমরা জানি একমাত্র কনভেকশন হলে তবেই মেঘ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, অর্থাৎ বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকে। আমরা স্টেবিলিটি ইনস্টেবিলিটি পড়ে নিয়েছি অলরেডি। তাহলে যদি পরীক্ষাতে মেঘের সঙ্গে কুয়াশার পার্থক্য আসে আমি অনেকগুলো পয়েন্ট কিন্তু বলে দিলাম। তাহলে এই এতগুলো বিষয় আমার মেঘের সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা নেয়। ওকে, এই বিষয়গুলোর আলাদা আলাদা যদি হয়, টেম্পারেচার বিভিন্ন টেম্পারেচারে যদি ঘনীভবন ঘটে তাহলে মেঘের চরিত্র বদলে যাবে, কনভেকশন যদি বিভিন্ন মাত্রায় হয় মেঘের চরিত্র বদলে যাবে, কন্ডেনসেশন নিউক্লির পরিমাণ কেমন থাকছে তার উপরে নির্ভর করে মেঘের যে ঘনত্ব সেটা নির্ভর করছে। ইভেন টেম্পারেচার এবং কন্ডেনসেশন নিউক্লি দুটো যদি মিলিত হয়, অর্থাৎ খুব কম টেম্পারেচারে যদি ঘনীভূত হয় সেক্ষেত্রে আমরা আইস ক্রিস্টাল তৈরি হতে দেখি মেঘের মধ্যে, যেটাকে বেসিক্যালি ফ্রিজিং নিউক্লি বলে। অর্থাৎ যে সমস্ত কণাকে আশ্রয় করে
তুষার কণা সৃষ্টি হয় সেগুলোকে ফ্রিজিং নিউক্লি বলে। কনডেনসেশন নিউক্লি হচ্ছে যে সমস্ত কণাকে আশ্রয় করে জলবিন্দু তৈরি হয়, ঠিক আছে। আর ফ্রিজিং নিউক্লি হচ্ছে যে সমস্ত কঠিন কণাকে আশ্রয় করে তুষার কণা তৈরি হয়, অর্থাৎ বরফ কণা তৈরি হয় মেঘের মধ্যে, সেটাকে ফ্রিজিং নিউক্লি বলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মেঘের মধ্যে কনডেনসেশন নিউক্লি, ফ্রিজিং নিউক্লি দুটোই থাকতে পারে, সেটা নির্ভর করছে কি ধরনের মেঘ তার উপরে। সাধারণত আমরা লো ক্লাউড যেগুলো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে জাস্ট কয়েক কিলোমিটার উপরে যে মেঘগুলো তৈরি হয়, স্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউড, সেগুলোতে সাধারণত ফ্রিজিং নিউক্লি আমরা দেখতে পাই না, কারণ সেগুলো জলকণা দিয়েই তৈরি হয়। কিন্তু যেগুলো ঝড়পুঞ্জ মেঘ বলে, কিউমুলোনিম্বাস ক্লাউড, অর্থাৎ অনেক গভীর মেঘ, সেই মেঘের উপরের দিকে কিন্তু পুরোটাই তুষার কণা দিয়ে তৈরি হয়, এবং সেক্ষেত্রে এই ফ্রিজিং নিউক্লি কাজ করে। বিভিন্ন ধরনের ধূলিকণা যেমন থাকে, লবণ কণা যেমন থাকে, তার পাশাপাশি ছোট ছোট তুষার কণা যেগুলো আগে থেকে তৈরি হয়েছে সেগুলোকে আশ্রয় করেও নতুন তুষার কণা সাইজে বাড়তে থাকে, সেগুলোকেও আমরা ওই জন্য ফ্রিজিং নিউক্লির মধ্যে রাখি। ওকে, এবার আমরা একটু মেঘের ক্লাসিফিকেশনটা দেখে নিই। তাহলে আমরা মেঘ বুঝলাম, কি কি কন্ডিশনে মেঘ তৈরি হয় সেটা বুঝলাম। আচ্ছা, মেঘের ক্লাসিফিকেশন সাধারণত লেভেল বা হাইট অনুযায়ী আমরা মেঘের ক্লাসিফিকেশন করে থাকি। হাইট অনুযায়ী, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় মেঘটা তৈরি হচ্ছে। 1 নম্বর হচ্ছে লো ক্লাউড, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে জাস্ট কয়েক কিলোমিটার উচ্চতায় যে মেঘগুলো আমরা দেখতে পাই সেইগুলোকে আমরা লো ক্লাউড বলি। এবং এগুলো সাধারণত স্তরের আকারে, অর্থাৎ ভার্টিক্যালি খুব বেশি গভীর হয় না, অনেক বেশি প্রশস্ত হয়, অনেক বড় এলাকা জুড়ে এই মেঘগুলো অবস্থান করে, এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার উচ্চতায় এদের আমরা দেখতে পাই। এই জন্য এগুলোকে আমরা স্তর মেঘ বা স্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউড বলে থাকি। মোটামুটি 6 থেকে 14 কিলোমিটার উচ্চতার মধ্যে এই মেঘগুলো দেখা যায়। বৈশিষ্ট্য, ভুল বললাম, 0 থেকে 2, এটা তো ইয়ে হয়ে গেল, 0 থেকে 2 কিলোমিটার, অর্থাৎ একবারে ভূপৃষ্ঠের কাছাকাছি। কারণ যেহেতু যখন পাহাড়ি অঞ্চলে মেঘ দেখতে পাই, সেগুলো তো ভূপৃষ্ঠের সংলগ্নই আমরা দেখতে পাই। পাহাড়ি অঞ্চলের মেঘগুলো পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকে। অনেক সময় আমরা যদি হিমালয়ের কিছু শৈল শহরে যাই, আমাদের থেকে নিচে মেঘ দেখা যায়, ভ্যালিতে মেঘ দেখা যায়। তো সেই জন্য 0 থেকে 2 কিলোমিটার উচ্চতার মধ্যে এই লো ক্লাউড গুলো তৈরি হয়। এগুলো সাধারণত স্ট্র্যাটাস টাইপ অফ স্তর মেঘ। স্তর মেঘ মানে গভীরতা কম কিন্তু অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে থাকে এই ধরনের মেঘগুলো। আর কি এদের রঙের চরিত্র, বৃষ্টিপাত ঘটানোর ক্ষমতা ইত্যাদির উপর নির্ভর করে এই লো ক্লাউডকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। কি সেটা হচ্ছে স্ট্র্যাটাস প্রথমে, বা স্তর মেঘ, যেটা বেসিক্যালি জলকণা দিয়ে তৈরি। সেখান থেকে সাধারণত একদম গুড়ি গুড়ি ঝিরঝিরে যে বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, সেটা হয়। গোটা আকাশ ছেয়ে থাকে, হ্যাঁ। আর গ্রে কালারের, ধূসর বর্ণের হয়, কালো থেকে ধূসর বর্ণের এই মেঘগুলো আমরা দেখতে পাই। আকাশকে ঢেকে দেয়, যার ফলে একটা হেজি কন্ডিশন তৈরি হয়। আকাশ, সূর্য থাকলে সূর্যকে দেখা যায় না। নেক্সট হচ্ছে এই লো ক্লাউডের মধ্যে নিম্বো স্ট্র্যাটাস। তাহলে লো ক্লাউডের মধ্যে কি কি হলো? প্রথমে বললাম স্ট্র্যাটাস, তারপরে বললাম নিম্বো স্ট্র্যাটাস। এই নিম্বো বেসিক্যালি রেইন বা বৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই যে মেঘ সেটা আরো গাঢ় রঙের, হ্যাঁ, আরো গাঢ় রঙের হয়, অর্থাৎ ঘন কালো মেঘ যেটাকে আমরা বলে থাকি। স্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউডের মধ্যে ঘন কালো যেগুলো মেঘ, অর্থাৎ এই ক্ষেত্রে মেঘের ঘনত্ব অনেক বেশি থাকে, ওয়াটার ড্রপলেটস অনেক বেশি সংখ্যায় থাকে, এবং এখানে কিছু কিছু আইস ক্রিস্টালও থাকতে পারে কিন্তু স্বল্প মাত্রায়। আর এখান থেকে কিন্তু একটানা বৃষ্টিপাত হয় বা একটানা তুষারপাত হয়। শীতের দেশে এই ধরনের, অর্থাৎ মধ্য অক্ষাংশে বা উচ্চ অক্ষাংশে এই ধরনের স্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউড যেগুলো হয় সেগুলো তুষারকণা দিয়ে তৈরি হয়। কিন্তু আমাদের উষ্ণমণ্ডলে এই যে মেঘগুলো নিম্বো স্ট্র্যাটাস, এগুলো জলকণা দিয়ে তৈরি হয়, কিন্তু অসংখ্য জলকণা থাকে, মেঘের ঘনত্ব বেশি থাকে, যার ফলে এখান থেকে একটানা আমরা বৃষ্টি দেখতে পাই। ঠিক আছে, এই জন্য নিম্বো শব্দটা বেসিক্যালি বৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত, নিম্বো স্ট্র্যাটাস। আর 3 নম্বর হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। এই দেখ, লো ক্লাউড আমি প্রথমেই বলেছিলাম যে স্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউড। স্ট্র্যাটাস মানে হচ্ছে স্তর বা স্তরীভূত টাইপের, অর্থাৎ পাতলা, কম গভীর কিন্তু অনেক বেশি চওড়া। এটারই 3টে ভাগ আমরা পেলাম, স্ট্র্যাটাস, সিম্পলি
নিম্বোস্ট্রাটাস, স্ট্র্যাটোকিউমুলাস। অর্থাৎ আমরা এই তিনটে মেঘের সঙ্গে কিন্তু স্ট্রাটা শব্দটা যুক্ত। স্ট্রাটা মানে হচ্ছে লেয়ার, ঠিক আছে, বা স্তর। স্ট্র্যাটোকিউমুলাস এই দুটো থেকে একটু আলাদা। এই ক্ষেত্রে কিছু কিছু পুঞ্জীভূত অর্থাৎ বাতাসের মধ্যে স্বল্প যদি কনভেকশন থাকে তাহলে এই ধরনের মেঘগুলো তৈরি হয়, যেটাকে স্ট্র্যাটোকিউমুলাস বা স্তরপুঞ্জ মেঘ বলে। লো ক্লাউড ভূপৃষ্ঠ থেকে বা খুব কম উচ্চতায় 2 কিলোমিটারের মধ্যে তৈরি হয় এবং পেজা তুলোর মতো, পেজা তুলো অর্থাৎ তুলো তুলে উঠলে যেরকম দেখতে লাগে ছোট ছোট, সেই রকম আকাশে ভেসে বেড়ায়। অনেকটা কি বলবো, লাইট কালারের হয়। আমরা আগের দুটো যেমন বললাম যে গাঢ় রঙের হয়, এটা একটু হালকা কালারের হয়। ঢেউ খেলানো মতো দেখতে লাগে। আমরা যখন ভূপৃষ্ঠ থেকে ওই মেঘকে দেখি ঢেউ খেলানো দেখতে লাগে। জলবিন্দু দিয়ে তৈরি এবং বৃষ্টি হতেও পারে নাও পারে। তার মানে লো ক্লাউড থেকে বৃষ্টি বলতে আমরা নিম্বো স্ট্র্যাটাস থেকে বৃষ্টি দেখতে পাই, আর স্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউড থেকে ঝিরঝিরি বৃষ্টি, ঠিক আছে। স্ট্র্যাটোকিউমুলাস যেটা, সেটা থেকে বৃষ্টি হতেও পারে নাও পারে, অস্থায়ী বৃষ্টি। নেক্সট হচ্ছে মিডিয়াম ক্লাউড। এটা 2 থেকে 6 কিলোমিটার উচ্চতার মধ্যে আমরা দেখতে পাই, অর্থাৎ মধ্য আকাশের মেঘ বলা হয় এটাকে। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? অল্টো স্ট্র্যাটাস। এই অল্টো শব্দটা হচ্ছে মিডিল বা মাঝারি উচ্চতার মেঘ। অল্টো শব্দটা হচ্ছে ওই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে অল্টো কিউমুলাস। ওকে, অর্থাৎ স্ট্র্যাটোকিউমুলাস যদি উপরে উঠে যায় তাহলে আমরা সেটাকে অল্টো কিউমুলাস বলছি, আর স্ট্র্যাটাস যদি উপরে উঠে যায় সেটাকে আমরা অল্টো স্ট্র্যাটাস বলছি। অর্থাৎ দেখতে একই রকম, কিন্তু এটা 0 থেকে 2 কিলোমিটারের মধ্যে, আর এটা 2 কিলোমিটার থেকে 6 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ উপরের দিকে। সেই জন্য এটাকে অল্টো স্ট্র্যাটাস অর্থাৎ অল্টো শব্দটা যুক্ত করা হয়েছে মাঝ আকাশের মেঘ বা মিডিল ক্লাউড বোঝানোর জন্য। একই রকম ভাবে যেটা স্ট্র্যাটোকিউমুলাস লো ক্লাউড, সেই ধরনেরই মেঘ যেটা মাঝ আকাশে তৈরি হয় 2 থেকে 6 কিলোমিটারের মধ্যে, সেটাকে আমরা অল্টো কিউমুলাস বলছি। অর্থাৎ এখানেও ওই পেজা তুলোর মতো মেঘ তৈরি হয়, কিন্তু অল্টো কিউমুলাসের ক্ষেত্রে আমরা তুষারকণা দেখতে পাই। জলকণার পাশাপাশি তার সঙ্গে তুষারকণাও থাকে। আর অল্টো স্ট্র্যাটাস যেহেতু বুঝে বললাম একটু বেশি উচ্চতায় তৈরি হচ্ছে, যার ফলে টেম্পারেচারটা কম থাকবে, তার জন্য এই মাঝ আকাশের ক্লাউডে আমরা বৃষ্টি অর্থাৎ ওয়াটার ড্রপলেটস এর পাশাপাশি আমরা আইস ক্রিস্টাল বা তুষারকণাও মেঘের মধ্যে থাকে। কিন্তু আমরা এখানে সবটার ক্ষেত্রে কিন্তু তুষারকণা দেখিনি। যেমন এখানে তুষারকণা নেই, এখানে তুষারকণা নেই, শুধুমাত্র নিম্বো স্ট্র্যাটাসে কিছু তুষারকণা থাকতে পারে। কিন্তু এখানে আমরা মাঝ আকাশের মেঘে দু ধরনের যে মেঘ, সেখানেও আমরা জলকণার পাশাপাশি তুষারকণা দেখতে পাই। আচ্ছা, অল্টো কিউমুলাস সেখান থেকে একটানা বৃষ্টি হয়, আর অল্টো স্ট্র্যাটাস সেখান থেকে বৃষ্টি হয় যদি উষ্ণমণ্ডলে হয়, আর যদি নাতিশীতোষ্ণ মণ্ডল বা হিমমণ্ডলের দিকে আমরা দেখি তাহলে সেখানে তুষারপাত হয়, ঠিক আছে। পুরোটাই আইস ক্রিস্টাল দিয়ে তৈরি হয়। আর কিউমুলাস মানে হচ্ছে সেটা পেজা তুলোর মতো দেখতে লাগবে, ঠিক আছে। ফোলা তুলো যেমন দেখতে লাগে সেই রকম দেখতে লাগবে। আর 3 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে হাই ক্লাউড। এটা কত বললাম? 9 থেকে 14 কিলোমিটার, 6 থেকে 14 কিলোমিটার, 6 থেকে 14 কিলোমিটার। ওকে, এই উচ্চতায় এই মেঘগুলো দেখা যায়। অর্থাৎ সব থেকে বেশি উচ্চতায় এই মেঘগুলো তৈরি হয় ট্রপোপজের ঠিক কাছাকাছি। ট্রপোপজের নিচের যে বায়ুমণ্ডল, সেখানে এই মেঘ তৈরি হয়। এবং যেহেতু ওই অংশে টেম্পারেচার অনেক কম থাকে, যার ফলে এই যে মেঘগুলো অধিকাংশ আইস ক্রিস্টাল দিয়ে তৈরি হয়। কি কি মেঘ আমরা দেখতে পাচ্ছি হাই ক্লাউডের ক্ষেত্রে? সিরাস। 1 নম্বর হচ্ছে সিরাস। সিরাস মানে হচ্ছে বেসিক্যালি তোর কমপ্লিটলি আইস ক্রিস্টাল দিয়ে তৈরি শ্বেত শুভ্র সাদা রঙের মেঘ। অনেকটা সেই পাখির পালক যেমন সাজানো থাকে পাখির গায়ে, যেরকম দেখতে লাগে, ঠিক ওই রকমই সিরাস টাইপ অফ ক্লাউড আমরা আকাশে দেখতে পাই। এবং এই ক্লাউড থেকে কিন্তু কোনো বৃষ্টি হয় না। সিরাস ক্লাউড আকাশে আছে মানেই বৃষ্টিহীন একটা পরিবেশ, বরং ক্লিয়ার ওয়েদার নির্দেশ করে। হ্যাঁ, আকাশ আবহাওয়া পরবর্তীতে আরো পরিষ্কার হবে, বৃষ্টির সম্ভাবনা আরো ক্ষীণ হবে, বৃষ্টি হবে না, এই ধরনের পরিবেশে আমরা পরিস্থিতিতে কিন্তু সিরাস ক্লাউড দেখতে পাই। এবং কমপ্লিটলি আইস ক্রিস্টাল দিয়ে তৈরি হয়। একদম আকাশের অনেক উপরের দিকে এই মেঘটা থাকে,
পালকের মতো। অনেক সময় এই সিরাস ক্লাউড যদি সিরোস্ট্র্যাটাস অর্থাৎ ঊর্ধ্ব আকাশের যে স্তর মেঘ, যেটাকে সিরোস্ট্র্যাটাস বলা হয়, তার সঙ্গে যদি সম্পর্কযুক্ত থাকে, অর্থাৎ সিরোস্ট্র্যাটাস এর এক্সটেনশন হিসেবে যদি সিরাস ক্লাউড থাকে, বা ব্যান্ডের আকারে থাকে, অর্থাৎ পরপর যদি আমরা অনেক বিস্তৃত সিরাস ক্লাউড দেখতে পাই, সেই ক্ষেত্রে কিন্তু এরা কোন ঝড়ের সম্ভাবনা বা অতিবৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে। বুঝা গেল? অর্থাৎ সিরাস ক্লাউডের দেখতে কেমন এবং তার সঙ্গে যদি সিরোস্ট্র্যাটাস যুক্ত থাকে, তখন কিন্তু সেটা আবার বৃষ্টি বা ঝড়ের ইঙ্গিত বহন করে। ঠিক আছে? তাহলে পালকপুঞ্জ মেঘ বলে, সিরাসকে বলে বেসিক্যালি পালকপুঞ্জ মেঘ। অর্থাৎ পাখির গায়ের পালক যেমন থাকে সেই রকম ভাবে সিরাস মেঘটা তৈরি হয়। পাখির ডানা দেখেছিস নিশ্চয়ই, ডানাতে পালকগুলো যেরকম থাকে ঠিক ওই রকম ভাবে সিরাস মেঘটা আমরা আকাশে দেখতে পাই। 2 নম্বর হচ্ছে সিরোস্ট্র্যাটাস, অর্থাৎ এটা স্তর মেঘ ঊর্ধ্ব আকাশে আমরা দেখতে পাই। এটাও আইস ক্রিস্টাল দিয়ে তৈরি, এবং সিরোস্ট্র্যাটাস যদি আকাশে থাকে তাহলে সূর্যের যে বিকিরণ সেটা একটা হ্যালো তৈরি করে। হ্যালো বুঝিস তো? সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে এই যে বৃত্তাকার যে ইয়েটা তৈরি হয়, আভা তৈরি হয় মেঘের মধ্যে, সেটাকে বলে হ্যালো। সেটা আমরা সিরোস্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউড থাকলেই দেখতে পাই। এবং এই সিরোস্ট্র্যাটাস মেঘও নির্দেশ করে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে বা আগামী 2-1 দিনের মধ্যে ঝড় আসতে পারে। আর 3 নম্বর হচ্ছে সিরোকিউমুলাস, অর্থাৎ এটা হচ্ছে পালকের মতো, এটা হচ্ছে স্তর মেঘ, যেটা আমরা এখানেও দেখেছি। আর সিরোকিউমুলাস মানে হচ্ছে পুঞ্জীভূত যে ঊর্ধ্ব আকাশের মেঘ, সেটাকে আমরা সিরোকিউমুলাস বলছি। এটা অনেকটা কি বলবো, পেজা তুলো যদি লাইন দিয়ে পরপর ব্যান্ডের আকারে সাজানো থাকে, তাহলে দেখতে যেরকম লাগে অনেকটা সেই রকম দেখতে। ওই জন্য সমুদ্রে ম্যাকারেল মাছ যখন দল বেঁধে ভেসে বেড়ায়, তখন ওপর থেকে ওদের ছবি তুললে যেমন দেখতে লাগে ঠিক ওই রকমই আকাশে সিরোকিউমুলাস মেঘ থাকে মনে হয়। যার জন্য সিরোকিউমুলাস মেঘ থাকলে সেটাকে ম্যাকারেল স্কাই বলা হয়। ঠিক আছে? এটাও আইস ক্রিস্টাল দিয়ে তৈরি, এবং ঝড় হতেও পারে নাও পারে। ইন্ডিকেশন অফ টার্বুলেন্স অর্থাৎ পসিবল স্টর্ম। অর্থাৎ আমি একটা কথা এখানে বারবার বলছি যে কিউমুলাস শব্দটা যেখানেই আছে সেখানেই কিন্তু বাতাসের একটা টার্বুলেন্স, অর্থাৎ বাতাসের মধ্যে মুভমেন্ট, উপর দিকে নিচের দিকে বাতাস এরকম ভাবে মুভ করছে, এই ব্যাপারটা থাকে। এই ব্যাপারটা যত থাকে তত মেঘগুলো এরকম পেজা তুলোর মতো হয়ে যায়। যত বড় হয় এই টার্বুলেন্স গুলো, তত কিন্তু এইগুলো বড় হয়। তোরা ইউটিউবে বা গুগলে সার্চ করে মেঘের টাইপ দেখলে, মানে রিয়েল ছবি দেখলে বুঝতে পারবি যে এই যে নামের সঙ্গে মেঘগুলো কেমন দেখতে হয়। ঠিক আছে? তাহলে আরো স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে উচ্চতা অনুযায়ী আমরা মেঘের শ্রেণীবিভাগ গুলো মোটামুটি করলাম। এগুলো মনে রাখা খুব সোজা। লো ক্লাউডের স্ট্যাটাস নিম্বো স্ট্যাটাস স্ট্র্যাটোকিউমুলাস। মিডল ক্লাউডে আমরা দেখলাম অল্টো স্ট্যাটাস অল্টো কিউমুলাস, অল্টো শব্দটা যুক্ত। আর হাই ক্লাউডে আমরা দেখলাম সিরাস সিরো স্ট্যাটাস সিরো কিউমুলাস, অর্থাৎ সিরাস শব্দটা হাই ক্লাউডের সঙ্গে যুক্ত। ব্যাস, খুব সহজে এটা মনে রাখার জন্য যথেষ্ট। আরেকটা যেটা মেঘ হয়, আমরা এতক্ষণ যে মেঘের ক্লাসিফিকেশন গুলো করলাম সেগুলো বেসিক্যালি আমরা বলতে পারি হরাইজন্টাল ক্লাউড। হরাইজন্টাল ক্লাউড মানে এই মেঘগুলো সাধারণত প্রশস্ত বেশি হয়, গভীরতা কম হয়। আরেকটা মেঘ হয়, সেটাকে আমরা ওইভাবে উচ্চতা অনুযায়ী শ্রেণীবিভাগ করতে পারি না, সেগুলোকে বলে ভার্টিক্যাল ক্লাউড। ভার্টিক্যাল ক্লাউড কেন? কারণ এই ধরনের মেঘগুলো অনেকটা উচ্চতা নিয়ে তৈরি হয়, অনেকটা উচ্চতা নিয়ে গভীরতা অনেক বেশি হয়। অর্থাৎ
এর বেস যদি অর্থাৎ এই মেঘের নিচের অংশ যদি 6 কিলোমিটার উচ্চতায় থাকে, এর উপরের অংশ 10-14 কিলোমিটার পর্যন্ত উঠে যায়, অর্থাৎ এর ভেতরে অনেক গভীরতা থাকে এই ধরনের মেঘগুলো। ওই জন্য এগুলোকে ভার্টিক্যাল ক্লাউড বলে আলাদা ক্যাটেগরি করা হয়েছে। এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে হচ্ছে 1 নম্বর যে কিউমুলাস, অর্থাৎ পুঞ্জীভূত মেঘ, মোটামুটি 2-3 কিলোমিটার গভীরতা যুক্ত। হ্যাঁ, আমরা অনেক সময় আকাশে যখন দেখতে পাই খুব বড় বড় মেঘের সঙ্গে বৃত্তাকার যে মেঘগুলো আমরা দেখতে পাই, এবং পরিষ্কার আমরা বুঝতে পারি যে সেগুলো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপরের দিকে বিস্তার লাভ করছে। এবং এই মেঘগুলো যদি আমরা কয়েক ঘন্টা ধরে পর্যবেক্ষণ করি ক্রমশ আকারে বাড়তে থাকে। কারণ কি? এই মেঘগুলো তখনই তৈরি হয় যখন বাতাসের মধ্যে টার্বুলেন্স থাকে, অর্থাৎ বাতাস মুভ করছে মেঘের মধ্যে, ওপরে নিচে চলাচল করছে, যার ফলে এই ধরনের মেঘগুলো তৈরি হয় এবং ক্রমশ প্রসারিত হয়। আর কিউমুলাস মেঘটায় যখন অনেক গভীর হয়ে যায়, অর্থাৎ 13-14 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গভীরতা আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় কিউমুলোনিম্বাস। কিউমুলো অর্থাৎ কিউমুলাস মেঘের ক্যাটেগরি, আর নিম্বাস অর্থাৎ আমি আগেই বলেছি যে নিম্ব শব্দটা বৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত। কিউমুলোনিম্বাস অর্থাৎ যেটাকে ঝড়পুঞ্জ মেঘ বলে, যেটা অনেক গভীর হয়, বাতাসে ইন্টেন্স টার্বুলেন্স যদি থাকে, বাতাসে খুব বেশি পরিমাণে যদি কনভেকশন থাকে, তাহলে এই ধরনের মেঘগুলো তৈরি হয়। এবং এই ধরনের মেঘগুলো এইরকম শেপের হয়, এইরকম বাতাস উপরের দিকে উঠে যায়, আর এদিকে আপার ট্রপোস্ফিয়ারে জেট স্ট্রিমের কারণে এই মেঘগুলো কামারের নেহায়ের মতো এরকম প্রসারিত হয়ে যায়, আর আবার এই দিক থেকে বাতাস নিচের দিকে নামে আর এই দিক থেকে উপরের দিকে ওঠে। এইভাবে বাতাসে একটা টার্বুলেন্স থাকে, যার ফলে এই ধরনের গভীর মেঘ তৈরি হয়। এই মেঘের নিচের দিকে থাকে জলকণা, আর উপরের দিকে পুরোটাই তৈরি হয় তুষারকণা দিয়ে। এই ধরনের মেঘ আর এই কিউমুলাস মেঘ, এই দুটো মেঘের মধ্যেই কিন্তু আমরা বজ্র বিদ্যুৎ এগুলো দেখতে পাই, অর্থাৎ লাইটনিং যেটা ঘটে সেটা কিউমুলাস হলেই তবে ঘটবে, কারণ পজিটিভ এবং নেগেটিভ তড়িৎ কণা একত্রিত হলে তবেই কিন্তু লাইটনিং হয়। এটা আমি আরেকদিন থান্ডার এবং থান্ডারস্টর্ম যেদিন পড়াবো সেদিন আমি কিভাবে লাইটনিং হয়, কিভাবে বজ্রপাত হয় সেগুলো ডিটেলসে বলবো। তুষারকণা এবং জলকণা এইভাবে তৈরি হয়, এবং এই ধরনের মেঘ থেকে খুবই মুষলধারে বৃষ্টি হয় এবং শিলাবৃষ্টি যেটাকে বলে হেইল স্টর্ম সেটা হয়, এবং খুব বেশি ঝোড়ো বাতাস প্রবাহিত হয়। যে কোনো টাইপের সাইক্লোন যেগুলো আমরা দেখতে পাই সেগুলোর সঙ্গে এই কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কযুক্ত থাকে, কারণ আমরা জানি সাইক্লোনে বাতাস খুব দ্রুত উপরের দিকে ওঠে, যার ফলে এই ধরনের মেঘ তৈরি হয়। তাহলে মোটামুটি মেঘের টাইপ গুলো বোঝা গেল। থান্ডারস্টর্ম আলাদা একদিন পড়াবো আমি। ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। ডিটেইলে আশা করি মেঘ থেকে প্রশ্ন আসবে না, জাস্ট শর্ট কোশ্চেন যদি কিছু থাকে তাহলে হতে পারে, না হলে জাস্ট কমন নলেজের জন্য, কারণ ক্লাইমেট যদি পড়ছি মেঘ জানবো না সেটা তো হয় না। এরপরে তো যেটা করবি সেটা হচ্ছে একটু গুগল ঘেটে মেঘের ছবিগুলো দেখে নিবি, তাহলে আরো পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। আমি যে নামগুলো বললাম তার সঙ্গে ছবিগুলো দেখে নিবি, রিয়েল ছবি অ্যাভেলেবল। হ্যাঁ, বইয়ে রিয়েল ছবি পাবি না, ওই জন্য গুগল থেকে দেখে নিবি। আচ্ছা, এরপরে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে প্রেসিপিটেশন, যেটাকে বাংলায় আমরা বলি অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের সংজ্ঞা কি বলো? বলো, অধঃক্ষেপণের সংজ্ঞা কাকে বলে? কনডেনসেশনের সঙ্গে অধঃক্ষেপণের ডিফারেন্স আসে কিন্তু অনেক সময় পরীক্ষায়। অধঃক্ষেপণের সংজ্ঞা কি? অধঃক্ষেপণ স্যার আমরা জানি যে বৃষ্টি তুষারকণা, তারপরে এগুলো যে প্রস্ফুটিত হয় সেগুলো তো অধঃক্ষেপণ স্যার। ইয়েস, ঠিকই বলেছো। বৃষ্টি তুষারকণা অর্থাৎ এই যে কনডেনসেশন বা ঘনীভবন ঘটে, বিশেষ করে ঊর্ধ্ব আকাশে যে ঘনীভবন ঘটে, যেখান থেকে মেঘ তৈরি হয়, সেই মেঘে জলকণা তুষারকণা দুটোই থাকতে পারে। সেই জলকণা বা তুষারকণা যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন সেটাকে আমরা সেই পতনের ঘটনাটাকে আমরা কিন্তু অধঃক্ষেপণ বলে থাকি, ঠিক আছে। কিন্তু ভৌত বিজ্ঞানে অধঃক্ষেপণ বলতে যে কোনো কঠিন বা তরল পদার্থ যদি মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নামতে থাকে তখনই সেটাকে আমরা অধঃক্ষেপণ বলি, প্রেসিপিটেশন। কিন্তু
ক্লাইমেটোলজিতে আমরা প্রেসিপিটেশন বলতে বুঝবো যে মেঘ থেকে জলকণা বা তুষারকণা ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির টানে পতিত হওয়া। জলকণার রূপে পতিত হলে সেটাকে আমরা বৃষ্টিপাত বলে থাকি, আর তুষারকণার রূপে পতিত হলে সেটাকে আমরা তুষারপাত বলে থাকি, আর জলকণা বৃষ্টিপাতের সংমিশ্রণ হলে সেটাকে আমরা হেইল কখনো বলি, কোন জায়গাতে স্লিট বলা হয়, আরো অনেক নাম আছে যেগুলো আমরা ফর্মস অফ প্রেসিপিটেশনের মধ্যে পড়বো। তাহলে প্রেসিপিটেশন জিনিসটা বোঝা গেল। তাহলে প্রেসিপিটেশন হতে গেলে আমার কয়েকটা বিষয় লাগবে। প্রথম কথা, কনডেনসেশন তো হতেই হবে, ঘনীভবন না হলে প্রেসিপিটেশন হওয়ার কোনো চান্স নেই। কিন্তু কনডেনসেশন হয়েছে, মেঘও তৈরি হয়ে গেছে, কিন্তু প্রেসিপিটেশন নাও হতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে সাইজ অফ ওয়াটার ড্রপলেটস অর আইস ক্রিস্টাল, অর্থাৎ ওয়াটার ড্রপলেট যেগুলো তৈরি হয়েছে ঘনীভবনের কারণে, বা আইস ক্রিস্টাল যেগুলো ঘনীভবনের কারণে তৈরি হয়েছে, তাদের সাইজ যদি খুব ছোট হয় তাহলে তারা বাতাসে ভেসে থাকবে, মেঘ হিসাবেই থাকবে, নিচে আর নামবে না। যে তাদের সাইজ বড় হতেই হবে, তবে গিয়ে তারা নিচে নামবে এবং অধঃক্ষেপণ শুরু হবে। ওই জন্য আমরা আকাশে মেঘ দেখলে সবসময় বৃষ্টি হয় না। কেন হয় না? এই কারণেই হয় না। ঠিক আছে, আমরা দেখলাম তো কিছু মেঘ রয়েছে যেগুলো থেকে বৃষ্টি হয় না। তার কারণ কি? ঘনীভবন হয়ে গেছে, কিন্তু সেই মেঘে যে জলকণা বা তুষারকণা রয়েছে সেগুলো এত ছোট যে ওরা এমনি বাতাসে ভেসে বেড়াতে পারে, যার ফলে সেগুলো মাটিতে নেমে আসে না, বলে অধঃক্ষেপণ হয় না। তাই আমরা প্রেসিপিটেশন বলতে পারছি না। তার মানে সাইজ বেশি হতে হবে। এবং 3 নম্বর হচ্ছে টার্বুলেন্স। অর্থাৎ বাতাসে যদি টার্বুলেন্স থাকে তাহলে অধঃক্ষেপণের সম্ভাবনা বাড়ে। কেন? কারণ টার্বুলেন্স মানে হচ্ছে বাতাস উপর দিকে উঠছে, নিচের দিকে নামছে। বাতাস যখন উপর দিকে উঠছে তখন আরো জলীয়বাষ্প নিয়ে যাচ্ছে, ফলে আরো ঘনীভবন হচ্ছে, ফলে যে ড্রপলেট গুলো তৈরি হয়েছিল সেগুলো সাইজ বাড়তে বাধ্য, বা যে ড্রপলেট গুলো বাতাসের মধ্যে আছে সেগুলো পরস্পরের মধ্যে সংঘর্ষ করবে। আর আমরা জানি জলকণা যখন পরস্পরের মধ্যে সংঘর্ষ করে তখন কি হয়? তারা পরস্পরের সঙ্গে মিশে গিয়ে বড় হয়ে যায়। আর এরকম যখন বড় কণায় তৈরি হবে তখন সেটা আর বাতাসে ভেসে থাকতে পারবে না, নিচের দিকে নামবে। তাহলে টার্বুলেন্সটাও খুব জরুরি প্রেসিপিটেশনের জন্য। ঠিক আছে, বুঝতে পারলাম প্রেসিপিটেশনের জন্য কন্ডিশন গুলো কি কি দরকার। ওই জন্য মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না, অর্থাৎ ঘনীভবন হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কারণ বাতাসের সাইজ, এই জলকণার সাইজ ছোট ছোট। তখন দেখবি এখন আর্টিফিশিয়াল রেইন, এই বিষয়টা, এই প্রযুক্তিটা এখন তৈরি উদ্ভাবিত হয়েছে, অর্থাৎ কৃত্রিম বৃষ্টিপাত। প্রশ্নটা হচ্ছে কৃত্রিম ভাবে বৃষ্টিপাত কিভাবে সম্ভব? মেঘ আছে, বৃষ্টি হচ্ছে না, তার মানে মেঘের মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্রিজিং নিউক্লিয়ার নেই। মেঘের মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্রিজিং নিউক্লিয়ার নেই, যার ফলে মেঘের মধ্যে যে জলকণাগুলো তৈরি হয়েছে সেগুলো ছোট ছোট সাইজ হয়ে আছে এবং মেঘ হিসাবে ভেসে রয়েছে। একটা সময় হয়তো সূর্যের তাপে সেটা আবার বাষ্পীভূত হয়ে যাবে, বৃষ্টি আর হবে না। তখন কি করা হয়? বড় বড় রকেট বা কামান দিয়ে সেই মেঘের মধ্যে সিলভার, আয়োডাইড, এছাড়া আরো কিছু উপাদান আছে যেগুলো নিক্ষিপ্ত করা হয়। এগুলো খুব এফেক্টিভ কনডেনসেশন নিউক্লিয়ার এবং ফ্রিজিং নিউক্লিয়ার কাজ করে। যখনই এইগুলো মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় বা অনেক সময় বিমান থেকে ছড়িয়ে দেওয়া হয়, তখনই ওই কণাগুলো খুব দ্রুত ঘনীভূত হতে সাহায্য করে এবং বড় বড় জলকণা বা তুষারকণা তৈরি করে এবং আলটিমেটলি বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। এটা একটা প্রসেস, এটাকে আর্টিফিশিয়াল রেইনের মধ্যে আমরা পড়ে থাকি। আরেকটা ঘটনাও ঘটে এর উল্টো, অর্থাৎ মেঘ আছে, বৃষ্টি হতে পারে, তখন ভূপৃষ্ঠ থেকে রকেটের মাধ্যমে সেই মেঘের মধ্যে এমন কিছু উপাদান দিয়ে দেওয়া হয় যেগুলোর ফলে মেঘ বাষ্পীভূত হয়ে যায়। আমরা জানি যে বেজিং অলিম্পিক যেটা হয়েছিল চীনে, সেখানে অলিম্পিক স্টেডিয়ামের উপরে মেঘ ছিল, সেই মেঘটাকে বাষ্পীভূত করে দেওয়ার জন্য ওরা ওদের প্রযুক্তি ব্যবহার করেছিল। তো মানুষ এখন এই লেভেলে পৌঁছে গেছে, কিন্তু এর খারাপ প্রভাবও আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আরো দেখতে পাবো। বিশাল বাবু, কোথায় ছিলে তুমি? যখন মনে ছিল না, এখন মোবাইলে নেট অন করলাম তো দেখি ক্লাস ছিল। যাবো, আজকে ক্লাসের ডেট তো। আমি একদিন দুদিন কামাই করছি মানে কি রোজই কামাই করবো? ওকে, ঠিক আছে, এবার তাহলে আমরা দেখে নিই যে প্রেসিপিটেশন কত রকমের হয়, ফর্মস অফ প্রেসিপিটেশন।
ফর্মস অফ প্রেসিপিটেশন বা প্রেসিপিটেশনের প্রকার বা রূপভেদ। এক নম্বর হচ্ছে ওয়াটার বা শুধু জলকণার যদি পতন ঘটে, ওয়াটার ড্রপলেটস যদি জলকণার পতন ঘটে সেটাকে আমরা রেইন বলে থাকি। যদি আইস ক্রিস্টাল তার পতন ঘটে সেটাকে আমরা কি বলি? তুষারপাত। আর যদি ওয়াটার ড্রপলেটস প্লাস আইস ক্রিস্টাল দুটো একসঙ্গে থাকে তাহলে সেটাকে আমরা হেইল বলে থাকি কখনো। স্লিট। আচ্ছা, রেইনের সঙ্গে আরেকটা হচ্ছে ড্রিজেল, যেটাকে আমরা গুড়ি বৃষ্টি বা ইলশে গুড়ি বৃষ্টি বলি, গুড়ি গুড়ি বৃষ্টি, সেটাও ওয়াটার ড্রপলেটসই হয়। তাহলে আমি একটু অন্যভাবে সাজালাম তোদের সুবিধার্থে। ওয়াটার ড্রপলেটস হিসেবে যখন অধঃক্ষেপণ ঘটে তখন সেটাকে আমরা রেইন বলি, আর যখন খুব মাইক্রো ওয়াটার ড্রপলেটস হিসেবে পতিত হয় তখন সেটাকে আমরা ড্রিজেল বলি, যেটাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলা হয়। শুধু তুষারকণা রূপে যখন পতিত হয় আমরা জানি সেটাকে তুষারফল বা তুষারপাত বলে থাকি। আর জলকণা তুষারকণা সংমিশ্রণে যখন ঘটে শিলাবৃষ্টি, হেইল আর স্লিট, যেটা ইউরোপ আমেরিকাতে আমরা নাতিশীতোষ্ণ মন্ডল দেখতে পাই, এটাকে স্নোফলও বলা হয়। অ্যাকচুয়ালি স্নোফলটাই রেগুলার নাম। ওকে, তাহলে স্নোফল মানে হচ্ছে যখন আইস ক্রিস্টাল দিয়ে বা তুষার কণা দিয়ে মেঘ তৈরি হয় এবং সেই মেঘ থেকে বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের পেজা তুলোর মতো তুষার বা খুব পাতলা হালকা তুষার নিচে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন সেটাকে স্নোফল বলা হয়। স্নোফল কখনো উষ্ণমণ্ডলে আমরা দেখতে পাবো না। স্নোফল অলওয়েজ শীতের দেশে, সেই শীতের দেশটা পাহাড়ি অঞ্চল হতে পারে বা সেই শীতের দেশটা নাতিশীতোষ্ণ মণ্ডলের শীতকালীন যে তুষারপাত গুলো হয় সেটাতে আমরা দেখতে পাই। আমরা দার্জিলিং এ শীতকালে দেখতে পাই, আমরা হিমাচল প্রদেশে দেখতে পাই, আমরা কাশ্মীরে দেখতে পাই তুষারপাত, আমরা সিকিমে দেখতে পাই তুষারপাত উষ্ণমণ্ডলের মধ্যে, যদিও যেহেতু উচ্চতার জন্য ওদের শীত প্রদান হয়। অথবা আমরা ইউরোপ আমেরিকাতে শীতকালে দেখতে পাই তুষারপাত। এই ক্ষেত্রে সাধারণত কনডেনসেশনের যে প্রক্রিয়াটা সেটা 0 ডিগ্রির নিচে ঘটে, অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট যে তাপমাত্রায় জল বরফে পরিণত হয় সেই তাপমাত্রাতেই ঘনীভবন ঘটে, যার ফলে মেঘ সম্পূর্ণ তুষারকণা দিয়ে তৈরি হয় এবং তারা একটা সময় যখন নেমে আসে তখনই সেটাকে আমরা তুষারপাত বলছি। 2 নম্বর হচ্ছে আমরা তাহলে স্নোফলটা বুঝলাম। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে রেইন, কারণ স্নোফলের ঠিক উল্টোটা হচ্ছে রেইন বা যেটাকে আমরা বৃষ্টি বলছি। অর্থাৎ জলকণা রূপে যখন অধঃক্ষেপণ ঘটছে মেঘ থেকে তখন সেটাকে আমরা সাধারণত রেইন বলছি। এই ধরনের অধঃক্ষেপণ, বৃষ্টি রূপে অধঃক্ষেপণ তখনই ঘটে যখন মেঘ জলকণা দিয়ে তৈরি বা জলকণা ও তুষারকণার সমন্বয়ে তৈরি। কেন বলছি? তুষারকণা মেঘের মধ্যে থাকলেও সেটা যখন নিচের দিকে পড়তে শুরু করে তখন বায়ুমণ্ডলের টেম্পারেচারে সেটাও গলে জলেই পরিণত হয় এবং আলটিমেটলি ভূপৃষ্ঠে যখন পতিত হয় জলকণা রূপে আমরা সেগুলোকে দেখতে পাই। তাই আমি বললাম যে জলকণা দিয়ে তৈরি হতে পারে মেঘটা সম্পূর্ণ, বা জলকণা তুষারকণার মিশ্রণ নিয়ে তৈরি হতে পারে। ঠিক আছে? এবং সাধারণত এই ধরনের কনডেনসেশন 0 ডিগ্রির উপরেও হতে পারে, 0 ডিগ্রির নিচেও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ঘনীভবন প্রক্রিয়াটা 0 ডিগ্রির উপরে বাতাস যদি সম্পৃক্ত হয়ে যায় 2, 3, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেও আমরা সম্পৃক্ত হলে ঘনীভবন দেখতে পাই, যেটাকে আমরা ওয়ার্ম ক্লাউড বা উষ্ণ মেঘ বলে থাকি। আর 0 ডিগ্রির অনেক নিচে যখন ঘনীভবন ঘটে সেখানে আইস ক্রিস্টাল তৈরি হয়, সেটাকে আমরা অনেক শীতল মেঘ হিসেবে জেনে থাকি। এই দুটোর সংমিশ্রণে বৃষ্টিপাত হয় এবং যখন তুষারকণাগুলো বায়ুমণ্ডলের ভেদ করে ভূপৃষ্ঠের দিকে আসে তখন বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি থাকার কারণে ওই তুষারকণাগুলো গলে জল বিন্দু রূপেই ভূপৃষ্ঠে পতিত হয়, সেটাকে আমরা রেইন বলছি। ওকে, এই রেইন, হ্যাঁ বলো। তাহলে স্যার তুষার গুলো আইস গুলো তৈরি করা হয় মেঘের মধ্যে, জল পড়ে তারপরে ওগুলো কি
ঠান্ডার দিনগুলো জমে যায় জলগুলো ঠান্ডার জন্য জমে যায়। ইয়েস, মেঘের মধ্যে দুভাবে আইস বা বরফকণা তৈরি হতে পারে। একটা হচ্ছে যে প্রথমে জলকণা তৈরি হলো কনডেনসেশন নিউক্লিকে আশ্রয় করে, তারপরে সেই জলকণাগুলো মেঘের মধ্যে কোনো এক্সিস্টিং তুষারকণা যদি থাকে, অর্থাৎ অনেক কম টেম্পারেচার হয়ে গেছে, -10, 15, 20 ডিগ্রি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে মেঘের তাপমাত্রা, তখন কি করে কিছু কঠিন কণা যদি মেঘের মধ্যে থাকে, যেগুলোকে ফ্রিজিং নিউক্লি বলছি, বা এক্সিস্টিং কিছু তুষারকণা যদি থাকে, তখন সেই তুষারকণাগুলোকে আশ্রয় করে ওই জলবিন্দুগুলো দ্রুত জমে যায়। এই ব্যাপারটা তোরা দেখবি খুব ঠান্ডার দেশে আপাতদৃষ্টিতে তরল মনে হচ্ছে জল, যেই কোনো কঠিন পদার্থ সেই জলে স্পর্শ করাচ্ছিস সঙ্গে সঙ্গে সেটা জমে যাচ্ছে। তার কারণ কি, জলের একটা ধর্ম হচ্ছে যে জল যখন ফ্রিলি ভাসে, ড্রপলেট হিসেবে ভাসে, বা কোনো যদি কঠিন তল না পায়, জল কিন্তু -40 ডিগ্রি তাপমাত্রাতেও বরফে রূপান্তরিত হয় না, তরল অবস্থাতেই থাকে, যেটাকে সুপার কুলড ওয়াটার ড্রপলেটস বলা হয়। অর্থাৎ মেঘের মধ্যে খুব কম তাপমাত্রাতেও যদি জলকণা থাকে, সেগুলোকে বলা হয় সুপার কুলড ওয়াটার ড্রপলেটস। জল তরল থেকে কঠিন তখনই হবে, অর্থাৎ বরফে তখনই পরিণত হবে যখন সে কোনো কঠিন তল পাবে, কঠিন কোনো কণার সংস্পর্শে আসবে। সেটা কোনো এক্সিস্টিং তুষারকণা হতে পারে বা ফ্রিজিং নিউক্লিয়ার, ওই তাপমাত্রাতে যদি সেখানে ভাসমান ধূলিকণা, লবণকণা এগুলো যদি থাকে, সেগুলোকে আশ্রয় করে ওই জলগুলো সঙ্গে সঙ্গে তুষারকণাতে রূপান্তরিত হয়। বোঝা গেল? বা আরেকটা যেটা ঘটে, সরাসরি ঘনীভবন ঘটছে কিন্তু সরাসরি তুষারকণা হিসেবে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প জল না হয়ে অতি কম তাপমাত্রায় সরাসরি ফ্রিজিং নিউক্লিকে আশ্রয় করে তুষারকণা হিসেবে জমে যাচ্ছে, যেটাকে আমরা সাবলিমেশন বলি। ভৌত বিজ্ঞানের প্রক্রিয়াগুলো পড়েছি, ইভাপোরেশন, কনডেনসেশন, সাবলিমেশন, এই প্রক্রিয়াগুলো তো পড়েছিস। তো সেগুলো বলে সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন আর অধঃপাতন। মনে পড়ছে? জল থেকে জলীয় বাষ্প থেকে বরফ, আর বরফ থেকে জলীয় বাষ্প, এই দুটো প্রক্রিয়াকে ইংরেজিতে সাবলিমেশন বলা হয়। তো ঊর্ধ্ব আকাশে অধিক কম তাপমাত্রায় যদি ঘনীভবন ঘটে, তাহলে সাবলিমেশন প্রক্রিয়াতে সরাসরি জলীয় বাষ্প তুষারকণাতে রূপান্তরিত হয়, যদি ফ্রিজিং নিউক্লি যথেষ্ট পরিমাণে থাকে। ঠিক আছে? তাহলে স্যার শিলা তো আর হ্যাঁ, শিলাটা আলাদা, কারণ শিলাটা তৈরি হয় কিউমুলোনিম্বাস মেঘ থেকে, যেখানে প্রচন্ড বাতাসে টার্বুলেন্স থাকে, বাতাস মুভ করে, এখানে নিচের দিকে জলকণা, ঘনীভবন ঘটে গেছে, জলকণা রয়েছে, আর এই জলকণাগুলো বাতাসের দ্বারা তাড়িত হয়ে ওপর দিকে যখন যায়, তখন ধূলিকণাগুলো কিছু নিয়ে যায় উপরে, তখন সেই ধূলিকণাগুলোকে আশ্রয় করে ওই জলকণাগুলো তুষারকণা, বরফ কণাতে রূপান্তরিত হয়ে যায়। ফলে উপরের দিকে আমরা বরফ কণা দেখতে পাই, পুরোপুরি বরফ কণা দিয়ে তৈরি। ঠিক আছে? এইবার এই বরফ কণাগুলো কিন্তু নিচে পড়ে না। কেন পড়ে না? কারণ বাতাসে যে টার্বুলেন্স আছে, এই বরফ কণাগুলো নিচের দিকে নামে, কিছুটা গলে যায়, আবার উপরের দিকে ওঠে, আবার তার গায়ে লেয়ার জমে তুষারের, আবার নিচে নামে, আবার গলে যায়, আবার উপরের দিকে যায়, আবার তার চারপাশে লেয়ার জমে। ওই জন্য একটা শিলা যদি তুই ভাঙিস, তাহলে তার মধ্যে কিন্তু লেয়ার দেখতে পাবি অনেকগুলো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এই কারণে ঘটে, অর্থাৎ যতগুলো লেয়ার, মানে ততবার সে নিচে নেমেছে আর উপরে উঠেছে। এটা বিজ্ঞানীরা মানে বলেছেন। পুরোপুরি কিন্তু এখনো বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেনি যে শিলা কিভাবে তৈরি হয়। এটা একটা বক্তব্য যেটা বিজ্ঞানীরা বলেছেন যে এইভাবে সম্ভবত ব্যান্ড গুলো তৈরি হয়। ওকে, তাহলে এইবার এই যে রেইন, অর্থাৎ জলকণার রূপে পতিত হওয়াটাকে আমরা রেইন বলছি, কিন্তু সেক্ষেত্রে জলকণার সাইজ 0.05 মিলিমিটারের বেশি হবে, তবে সেটাকে রেইন বলবো। তার যদি নিচে হয়, সেটাকে আমরা ড্রিজিল বলবো, কারণ সেটা বাতাসে ভেসে ভেসে খুব ধীরে ধীরে পতিত হয়। এটা একটু মাপটা একবার দেখে নেবো। 0.2 to 0.5, সরি, 0.5 মিলিমিটার এর বেশি হলে রেইন বলবো। আর ড্রিজিল হচ্ছে 0.2 থেকে 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত যে জলকণা, সেগুলো যদি পতিত হয় ড্রিজিল, আর যদি তার বেশি সাইজের জলকণা পতিত হয়, সেটাকে আমরা রেইন বলবো। আচ্ছা, এবার এই যে রেইন বা বৃষ্টি আমরা জানি, সেটা আবার বিভিন্ন ভাবে ঘটে থাকে। সেটা হচ্ছে বায়ুমণ্ডলে যে কনভেকশন, তার কি কারণে কনভেকশনটা তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে আমরা বৃষ্টিপাতের আবার বিভিন্ন প্রকার দেখতে পাই। সেটা কি? এক নম্বর হচ্ছে কনভেকটিভ রেইন,
পরিচলন বৃষ্টি পড়েছিস, এটা আমি বলবো না, এটা তোরা অলরেডি পড়ে এসেছিস। তারপরে অরোগ্রাফিক রেইন বা শৈলাক্ষেপ বৃষ্টি, ফ্রন্টাল রেইন বা সীমান্ত জনিত বৃষ্টি। আর কি আছে? এটা আর কি আছে? এই তিন প্রকার নাকি বৃষ্টি? পরিচলন, শৈলাক্ষেপ আর সীমান্ত জনিত বৃষ্টি। ঠিক আছে, সাইক্লোনিক রেইনফল স্যার একটা ওই সাইক্লোনিক রেইনফলের দুটো হয়, একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনিক রেইনফল আর একটা হচ্ছে মিড ল্যাটিটিউড সাইক্লোনিক রেইনফল। বেসিক্যালি সাইক্লোনিক রেইনফলও কনভেকশন ব্যাপারটা থাকে, এই জন্য আমি আলাদা করে বললাম না। 9-10 এর বইগুলোতে চারটে ভাগ দেওয়া থাকে বোধহয়, কনভেকশনাল, অরোগ্রাফিক, ফ্রন্টাল আর সাইক্লোনিক। বেসিক্যালি আমরা এরকমও লিখতে পারি, সাইক্লোনিকের মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে ফ্রন্টাল অর্থাৎ মিড ল্যাটিটিউড সাইক্লোনের সঙ্গে যুক্ত, আর একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনের সঙ্গে যুক্ত। এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে সবসময় ফ্রন্ট তৈরি হচ্ছে মানে সাইক্লোন তৈরি হয় না, অর্থাৎ মধ্য অক্ষাংশের ঘূর্ণাবর্ত সবসময় তৈরি হয় না, কিন্তু ফ্রন্ট থাকতেই পারে। ওই জন্য ফ্রন্টাল রেইনফলটা আমরা অনেক বই আলাদাভাবে ক্লাসিফিকেশন করা হয়। ঠিক আছে, দরকার নেই, তোরা ওইভাবেই করবি। সেটা হচ্ছে কনভেক্টিভ, ওরোগ্রাফিক, ফ্রন্টাল আর সাইক্লোনিক, এইভাবে চারটে ভাগ করবি, ঘূর্ণাবর্ত জনিত বৃষ্টি। ঠিক আছে, তাহলে রেইন, ড্রিজল দুটোই জলকণা। রেইনের সাইজ 0.5 মিলিমিটারের বড় ব্যাসযুক্ত, আর ড্রিজল হচ্ছে তার থেকে ছোট। ঠিক আছে, আইস বললাম তুষার হিসেবেই পতিত হবে। আর এবার বাকি থাকলো হেইল এন্ড স্লিট। হেইলটা অলরেডি বলে দিলাম যে কিউমুলোনিম্বাস ক্লাউড হলে সেখানে জলকণার সঙ্গে যে তুষার কণাগুলো সাধারণত বৃত্তাকার বা হেক্সাগোনাল টাইপের যে তুষার কণাগুলো পতিত হয়, সেগুলোকে আমরা হেইল বলি। বৃত্তাকার কেন হয়ে যায়? যখন নিচের দিকে প্রচন্ড জোরে পতিত হয় তখন তার বাইরের অংশটা কি বলে গলে যায়, যার ফলে ওটা অনেকটা পেবেল শেপের হয়ে যায়। পেবেল মানে হচ্ছে নুড়ি পাথরের মতো, যেমন সাইজ নদীর জলের নদীর বেড়ে আমরা দেখতে পাই, এই ধরনের সাইজে সাধারণত হেইল গুলো পড়ে। তার শেপটা, যেটাও বললাম, স্ট্রাকচারটা যেরকম ব্যান্ড থাকে তাদের মধ্যে, স্বচ্ছ এবং অস্পষ্ট এইভাবে পরপর রিং থাকে। আর স্লিট হচ্ছে একটা বিশেষ ধরনের মিক্সিং অফ ওয়াটার ড্রপলেটস এন্ড আইস ক্রিস্টাল। এটা ইউরোপে অর্থাৎ ব্রিটেনে স্লিট শব্দের অর্থ এক, যেখানে মিক্সচার অফ রেইন এন্ড আইস, অর্থাৎ যখন একই সঙ্গে বৃষ্টি এবং তুষার দেখতে পাওয়া যায় সেটাকে ইউরোপে স্লিট বলে। কিন্তু আমেরিকাতে স্লিট শব্দের অর্থ হচ্ছে ফ্রোজেন রেন, অর্থাৎ যখন খুব কম বাতাসের ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের তাপমাত্রা যদি খুব কম থাকে তখন মেঘ থেকে যে জলকণাগুলো নেমে আসে সেটা ভূপৃষ্ঠে আস্তে আস্তে জমে যায় এবং জমে গিয়ে ভূপৃষ্ঠে পতিত হয়, সেটাকে স্লিট বলছে। Sleet is a frozen raindrops and refrozen melted snow water. It may be mixture of snow and rain or merely partially melted snow. ঠিক আছে, ওই যে বললাম মেঘের টেম্পারেচার বেশি, ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের টেম্পারেচার যদি কম থাকে সেই সিচুয়েশনে আমরা স্লিট দেখতে পাই। আচ্ছা, তাহলে প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ তার ফর্মস গুলো আমরা দেখলাম। এইবার প্রশ্ন হচ্ছে যে হাউ রেইনস অর প্রেসিপিটেশন অকার, হাউ ডাজ প্রেসিপিটেশন অকার, বৃষ্টি কিভাবে হয় সেটা আমরা আলাদা একদিন আলোচনা করব। কারণ আমরা আগেই এখানে মেঘের ক্লাসিফিকেশন করতে গিয়ে দেখলাম যে মেঘ হয়েছে মানেই বৃষ্টি হচ্ছে না, আকাশে মেঘ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি নেই। এরকম বহু বর্ষাকাল গেছে, আকাশে মেঘের ঘনঘটা কিন্তু বৃষ্টি নেই, সেই মেঘ আবার চলেও গেল। তার মানে মেঘ অর্থাৎ ঘনীভবন ঘটলেই বৃষ্টি হবে না। বৃষ্টি হওয়ার জন্য কিছু শর্ত দরকার, আমি প্রথমেই সেই শর্তগুলো বলেছিলাম। সেই শর্তগুলো সবগুলো ফুলফিল করলে তবেই বৃষ্টি হবে। বিজ্ঞানীরা আরেকটা কথা, মেঘ বিভিন্ন উচ্চতায় তৈরি হয়, সব মেঘ থেকে বৃষ্টি হয় না। আবার বিভিন্ন আবহাওয়াতে মেঘ তৈরি হয়, অর্থাৎ উষ্ণমণ্ডলের মেঘ, নাতিশীতোষ্ণ মণ্ডলের মেঘ, হিমমণ্ডলের মেঘ, বিভিন্ন পরিবেশে মেঘ তৈরি হচ্ছে। কখনো 0 ডিগ্রির উপরে ঘনীভূত হচ্ছে মেঘ তৈরি হচ্ছে, কখনো 0 ডিগ্রির অনেক নিচে গিয়ে মেঘ তৈরি হচ্ছে। যার জন্য কিভাবে বৃষ্টিটা হয়, অর্থাৎ
অধঃক্ষেপণ রূপে যে প্রেসিপিটেশন হচ্ছে, হেইল স্টর্ম বলি বা রেইন বলি, বেসিক্যালি সেটা কিভাবে হচ্ছে তার জন্য দুটো মতবাদ আছে। তো সিলেবাসে কি সেটা উল্লেখ করা আছে? একটা হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি বার্জেরন ফিন্ডিসেনের, আর একটা হচ্ছে কলিশন কোয়ালিসেন্স আচ্ছা স্যার, দুটোই আছে। থিওরি। এই থিওরি দুটো আমরা আলোচনা করব। আইস ক্রিস্টাল থিওরি সাধারণত শীতকালীন যে দেশগুলো বা শীতকালীন দেশ যে বৃষ্টিপাত বা ঝড়পুঞ্জ মেঘ থেকে যে বৃষ্টিপাত, অর্থাৎ গভীর ভার্টিক্যাল ক্লাউড থেকে যে বৃষ্টিগুলো হয় সেটার ব্যাখ্যা আইস ক্রিস্টাল থিওরি দেয়। আর কোয়ালিশন কোয়ালিসেন্স থিওরি যেটা, সেটা উষ্ণমণ্ডলীয় যে বৃষ্টিপাত সেটার ব্যাখ্যা দিতে কাজে লাগে। এই দুটো আমরা পরের দিন আলোচনা করব। মানে থিওরি গুলো একটু বোঝার আছে, সেই জন্য এটা আমরা আজকে আলোচনা করছি না। হ্যাঁ, কিন্তু আজকে যে ক্লাসটা আমি করালাম, ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, এইটা আবার দেখবি। কারণ হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি যেগুলো এই থিওরিটা বুঝতে কাজে লাগবে। যেমন কনডেনসেশন নিউক্লি, ফ্রিজিং নিউক্লি, টার্বুলেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার, তারপরে সুপারফ্লুয়েড ওয়াটার ড্রপলেটস। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আমি আলোচনা করেছি সেগুলো কিন্তু মাথায় যদি না থাকে তাহলে কিন্তু এই থিওরিগুলো বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে এবার বল।